ঠিক আছে, 25শে মে দ্বিতীয় দিন। দেখো খেয়াল করে আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই দাগাবে। আচ্ছা দেখো লেখা, মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক পথে ধরে চলেছি। একটু দেখো দাগা, মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলেছি, এটা লাগবে। তোমাদের মনে আছে আমি শব্দার্থটিকাতে দাগিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখেছো। মহাথেরো হচ্ছে বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। মনে রাখবে, বৌদ্ধ ধর্মের যারা প্রধান গুরু থাকে এলাকা ভিত্তিক, তাদেরকে মহাথেরো বলা হয়। দাগিয়ে নাও, মহাথেরো বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। হ্যাঁ দাগাও। তাহলে মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক পথ ধরে চলেছি, দাগিয়েছ। তারপরে দেখো বাজার, দুপাশে বাড়ি। খেয়াল করো, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর, দাগাও। এই যে মংডুর বাড়ির থাম, থাম মানে পিলার, যারা বোঝো না, মংডুর বেশিরভাগ বাড়িগুলোর পিলার মাথা রাখবে কাঠের থাম বা পাকা থাম। পাকা মানে ইট প্লাস্টিক, ইট সিমেন্ট দিয়ে বাঁধানো। আমাদের যেমন পিলার থাকে, মংডুতে ওইরকম অনেক বাড়িতে আছে। কিন্তু মনে রাখবে, যদি এমসিকিউ আসে বা ওয়ান ওয়ার্ডে, এই যে কাঠের থামটা মনে রাখবে। হ্যাঁ, কাঠের থামও আছে মানে পিলার, আবার অনেক বাড়ির পিলার কি পাকা, ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করা। দাগিয়ে নাও। তারপরে দেখো, গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা পথ, এটা দাগাতে হবে না। তারপরে দেখো, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো, দাগাও। সবাই এটা দাগাবে। কয়েন, মাথায় রাখবে, ধাতব নতুন টাকা মানে কয়েন। ধাতব নতুন টাকা মানে কয়েন। কয়েন যেমন কি হয়, মানে সূর্যের আলো লাগলে চকচক করে। বৃষ্টির পর যখন সূর্য ওঠে, মনে রাখবে, যখন প্রচুর বৃষ্টি হয়, তারপরে যখন সূর্য ওঠে দেখবে গাছপালার পাতা সূর্যের আলো কি হয়, চকচক করে। তো এটা দাগাতে হবে। কি ধাতব নতুন টাকার মতো চকচক করছিল, গাছপালার পাতা, দাগিয়ে নাও। বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো, দাগাও। এগুলো হচ্ছে গাছ, পাশে লিখে রাখো গাছ। এই যে আমাদের মতো, এটা আন্ডারলাইন, এই লাইনটাকে আন্ডারলাইন করো, করে লিখে রাখো গাছ। ওকে, এই যে বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো, পাশে লেখো গাছ। তো লাগবে তোমাদের এটা, যে মংডুর কোন গাছগুলো আমাদের দেশের গাছের মতো। মনে রাখবে, বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, এটা দিতে হবে। ওখানে কিন্তু আরো অনেক গাছ আছে যেগুলো আমরা এখন পাবো, কিন্তু মনে রাখবে যদি আসে কি কোন গাছগুলো আমাদের দেশের গাছের মতো, তখন দেবে বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া। এমসিকিউতে এটা লাগবে, সব এটা দাগায় নাও। আচ্ছা, তারপরে গেল এটা। এই প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন আসে টেস্টিতে। দেখো, পদাউকের পাতা লক লক করছে, এটাও দাগাও। এটাও একটা গাছ, এটাও একটা গাছ, আগে দাগাও। পদাউকের পাতা লক লক করছে। পদাউকে সোনা রং ফুল ফোটার এটি সময়, এটাও দাগাও। গোল্ডেন কালার, মনে রাখবে, আমি যদি নর্মালি ক্লাস নিতে না পারি, দেখি ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে, এই গ্রুপে। সেটা হলো এই মংডুর পথে নিয়ে আমার একটা প্রজেক্টের ভিডিও আছে, ওটা আমি দিয়ে দেবো এখন। এখানে দেখো, এই পদাউক গাছের ফুলটা কেমন, সোনা রং, এটা মনে রাখবে, দাগে নাও। পদাউকের সোনা রং ফুল ফোটার এটি সময়, দাগাও। তারপরে দেখো, মিয়ানমারে ওদের নাম সেন্না, এটাও দাগাও। এই যে পদাউক গাছ, এর ফুলের নাম হচ্ছে সেন্না, যে ফুলের রং সোনা, সোনা রঙের। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম মংডুর কোন গাছ এইগুলোর মানে পাতা লক লক করছিল, পদাউক। তারপর পদাউকের ফুলের নাম কি, সেটা হলো সেন্না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে সেন্না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। সেন্না সবসময় আসে, দাগাও আগে। তাহলে আমরা পেয়ে গেলাম মংডুর পদাউকের পাতা লক লক করছিল বৃষ্টির কারণে। আর তারপর আমরা পেয়ে গেলাম পদাউকের ফুলের নাম সেন্না, সেই ফুলের রং কি, সোনা রং, দাগাও। এই তিনটে ইম্পর্টেন্ট, এগুলো স্কুলে সবসময় আসে, স্কুলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসো, মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের, সবাই দাগাবে। মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের, দাগাতে হবে সবাইকে। ওকে, সেটা হলো ব্রিটিশ আমল মানে কি, অনেক পুরনো, আজ থেকে কত বছর আগে আমাদের দেশে ব্রিটিশরা ছিল চিন্তা করে দেখো, 1947 সালের আগে।
তাহলে সেই গাছগুলো তাহলে চিন্তা করে এখন কত বয়স। তো মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের মানে অনেক পুরনো, হ্যাঁ, মানে অনেক পুরনো আমলের গাছ, ওদের বয়স শতাব্দী বা তারও বেশি, শতাব্দী মানে 100 বছর। তাহলে মংডুর কোন জিনিসগুলো ব্রিটিশ আমলের, তাহলে মাথায় রাখবে কিছু গাছ, এটা উল্লেখ আছে। 20টি শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ, এটাও দাগাতে হবে। এখানে আমরা আগে তো 20টি শিরীষ পেয়েছি, তেঁতুল পাইনি, আর নারকেল গাছও আগে পাইনি। দাগাও তেঁতুল আর নারকেল গাছ, আগের গাছগুলোর সাথে এই গাছের মধ্যে দাগাবে তেঁতুল নারকেল। কারণ অনেক সময় কোশ্চেন আসে যে মংডুর মধ্যে ভ্রমণ কাহিনীতে কোন কোন গাছের উল্লেখ আছে, তখন তোমাদেরকে এই গাছের নামগুলো দিতে হবে, মানে এমসিকিউতে টিক দিতে হবে। আরও গাছ আছে, দেখো আমি দিচ্ছি তোমাদেরকে দাগিয়ে। তাহলে এখানে দাগাবে কোন গাছ, এখানে দাগাবে এই লাইনে 20টি শিরীষ আর তেঁতুল, না সরি 20টি শিরীষ না, তেঁতুল আর নারকেল গাছ। হ্যাঁ, আছে কাঠগোলাপ ও সোনালু, এটা গাছ, দাগাও কাঠগোলাপ সোনালু, দাগাও দাগিয়েছ কাঠগোলাপ ও সোনালু। হ্যাঁ, নারকেল সর্বত্র, মানে মংডুর সবখানে নারকেল গাছ আছে, এটা মনে রাখবে। বাড়ির সামনে নারকেল গাছটার গোড়ায় দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, এই অর্কিডটাও দাগাও, অর্কিডটা দাগাও। নারকেল গাছের গোড়ার দিকে, এখান থেকে দাগাও, বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, দাগিয়ে ফেলো। তাহলে নারকেল গাছের গোড়ায় কোন গাছ ছিল, অর্কিড। হ্যাঁ, তাতে রঙিন ও সাদা ফুল, এটাও দাগাও। অর্কিডে কোন ফুল, কি রঙের ফুল ধরে আছে, রঙিন ও সাদা ফুল। তাহলে এই যে প্যারাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগে আমরা যে প্যারাগুলো পেয়েছি, আগে ভিডিওতে আমি দিয়েওছি তোমাদের, সেখানে কি কি ছিল মনে আছে? সেখানে ছিল উনি কিভাবে মংডুতে গিয়েছেন, যাওয়ার পরে তার ফিলিংসটা, আর উনি কিভাবে অফিস পার করে মংডুতে গেলেন, তারপরে হোটেলে ওঠার ব্যাপারটা মনে আছে? প্রথমে গেলেন কোন হোটেলে, সেখানে জায়গা পাননি, তারপরে আরেক হোটেলে গেলেন, তাই না? ওই যে 4র্থ শ্রেণীর হোটেল হতে পারে এরকম। তারপরে আমরা কি পেয়েছি, রাত্রে খাবার দাবার কোথায় খেয়েছিলেন, সেই খাবারের রয়্যাল রেস্তোরাঁর বর্ণনা, তাই না? এখন আমরা পাচ্ছি তার পরের দিনে উনি যে মংডু ঘুরছিলেন, গাছগাছালি দেখলেন। এই যে দেখো, একটা ভ্রমণ কাহিনীতে কত কিছু শেখা যায়, জানা যায়। মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাস, আচার আচরণ, তারপরে কি পরিবেশ পরিস্থিতি, সবই একটা ভ্রমণ কাহিনী থেকে অভিজ্ঞতা, মানে পড়লে জানা যায় কি। দেখো, আমরা মংডু সম্পর্কে এই জিনিসগুলো জেনে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা পেয়ে গেলাম মংডুর গাছগাছালি। এবার আসো পাইক্কায় বোরকা পরা মহিলা। খেয়াল করো, পাইক্কা মনে আছে, 3 চাকাওয়ালা রিক্সা। হ্যাঁ, আমাদের দেশে যেমন রিক্সা, ওদের দেশেরও রিক্সা, কিন্তু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, মানে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম। হ্যাঁ, সেটা কি মনে আছে? সেটা হলো যে আমাদের যেমন সাইকেল এরকম লম্বা হয়, ঠিক আছে, আর তার পাশে আরেকটা চাকা লাগে এই দিকে ক্যারিয়ার, মানে বসার জায়গা, বুঝতে পেরেছো? ওদের পাইকাগুলো এরকম, আমাদের রিক্সাটা হচ্ছে এইরকম, তাই না? মানে আমাদের রিক্সাটা হচ্ছে মনে করো সামনে চাকা, পিছনে 2 পাশে 2 চাকা, এরকম না? ঠিক আছে, এখানে বসি আমরা, আর ওদেরটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এটা আমি গত ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো, শুনেছো। তো শোনো, পাইকায় একজন বোরকা পরা মহিলা ছিল, তার মাথায় ছাতা, মানে মাথা ছাতা দিয়ে পাইকায় যাচ্ছিল। লেখক না ছবি তুলতে গিয়েছিলেন, দেখো ছবি তুলতে যেতেই, খেয়াল করো, ছবি তুলতে যেতে ছাতা দিয়ে আড়াল তুলে দিল। মানে লেখক তখন ট্যুরিস্ট, মানে ভ্রমণ করতে গিয়েছেন, ছবি দিয়ে যেই কি করতে গিয়েছে, মানে ক্যামেরা দিয়ে যে ছবি তুলতে গিয়েছে, ওই মহিলা ছাতা দিয়ে আড়াল করেছে, মানে ছবি তুলতে দেয়নি আর। যাই হোক, হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউ ইজার সেতু পার হয়ে গেলাম। এটা তোমাদের সবাইকে দাগাতে হবে, সবাই দাগাবে। শহরের পূর্ব দিকে সেউ ইজার সেতু আগে দাগাও, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এখানে, সেটা কি শোনো। তারপরে দাগাও নদীর নাম সুধার ডিয়ার, এটাও দাগিয়ে ফেলো। এই যে জিনিসটা খেয়াল করো, সেটা কি? সেটা হলো মংডু শহরের পূর্ব দিকে একটা নদী আছে, সেটা হলো সুধার ডিয়ার নদী। এটা মনে রাখতে হবে, মংডু শহরের পূর্ব দিকে সুধার ডিয়ার নদী, আর সেই নদীর উপরে একটা সেতু, মানে ব্রিজ, সেটার নাম হচ্ছে সেউ ইজার সেতু। সেউ ইজার বানানটা মনে রাখবে। তাহলে মংডু শহরের পূর্ব দিকে সুধার ডিয়ার নদী, তার উপরে কি সেউ ইজার সেতু। ওকে, এর এপারে মংডু আর ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা একটা প্যারা শিখে ফেললাম।
তারপরে আসো, এখানে ইম্পর্টেন্ট ছিল কোনটা, সেউইজের সেতু আর সুধার ডিয়ার। সুধার ডিয়ার নদীর উপরে সেউইজের সেতু, আর এটা হচ্ছে মংডু শহরের পূর্ব দিকে। আর এক পাশে নদীর এই পাশে হচ্ছে মংডু, আর নদীর ও পাশে হচ্ছে কি, এই যে তোমাদের সুধার পাড়া। দাগাতে পারো চাইলে। এরপর খেয়াল করো, সেতুর কাছে 5-7 জন মাছ নিয়ে বসেছে, তরি তরকারি নিয়ে বসেছে কয়েকজন। ওই যে আমাদের দেশে যেমন রাস্তার আশেপাশে কি দোকানপাট বসে না, কাঁচা বাজার, মাছ, ওই রকম। গ্রামের ছোট বাজার, 5-6টা বেড়ার দোকান, বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো 4 থেকে 500 চেয়া। সবাই দাগাবে, বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো 4 থেকে 500 চেয়া, দাগিয়ে ফেলো। তাহলে মংডুতে দেখো চিংড়ির দাম অনেক কম। কেমন কম খেয়াল করো, আমাদের তুলনায় পানির দাম, মানে পানির দাম মানে সস্তা, টাকায় হিসাবে 40 থেকে 50 টাকার মধ্যে। চিন্তা করো, আমাদের দেশে 1 কেজি চিংড়ি অনেক দাম, তাই না? চিংড়ি বুড়ো আঙুলের সমান যদি চিন্তা করি, বিশাল বড় বড় চিংড়ি, এই বুড়ো আঙুলের সমান চিংড়ি কেজি কত, মানে অনেক, 500, 600, 400, 500 নিচে না। আর সেখানে ওখানে মাত্র দেখো মানে 40 থেকে, আমাদের দেশে 40 থেকে 50 টাকার মধ্যে ওখানে দেখা যাচ্ছে 1 কিলো মানে 1 কেজি চিংড়ি পাওয়া যায়। বুঝতে পেরেছ? নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের। এটা একটু মনে রাখবে, নদীর মানে নদী তো বিশাল বড়, তো নদীর সাইডের দিকে, উজান দিকে বলতে এখানে বোঝাচ্ছে সাইডের দিকে, ঠিক আছে? নদীর 2 তীরের দিকে পানি কম থাকে, ওখানে কি করে, পানিটা ঘেরা দিয়ে নেয়। মনে রাখবে, আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। মনে করো এটা নদী, খেয়াল করো, এটা নদী, অনেক পানি, তাই না? তো অনেক পানি, তো নদীর এই সাইডের দিকে কি করে, বেড়া বা এই নেট দিয়ে, সুন্দর করে চিকন নেট দিয়ে এইভাবে ঘেরা দিয়ে নেয় পানির মধ্যে। বুঝতে পেরেছো? আর এখানে চিংড়ি চাষ করে, এরকম অনেক ঘেরা দিয়ে নেয় 2 সাইডে হতে পারে সেটা। তো এই যে দেখো, নদীর এই সাইডগুলোতে কি করে, চিংড়ি ঘেরা দিয়ে চিংড়ি চাষ করে, চিংড়ি ঘের বলে এগুলোকে। তো এটা আমাদের দেশেও অনেক আছে, আমাদের দেশেও, ঠিক আছে, এই বরিশাল বা সামুদ্রিক এলাকাগুলোতে বা ওইদিকে, ঠিক আছে, বরিশাল বিভাগের অনেক জেলাতে এটা করা হয়। নদীর পাশে বা সমুদ্রের মধ্যে কি করে, সাইড দিয়ে ঘেরা দিয়ে নিয়ে চাষবাস করে। তো এদিকে খেয়াল করো, তো নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের, মানে যেখানে চিংড়ি চাষ করে সেই চিংড়ির ঘের, হ্যাঁ, ঘেরা দেওয়া। অঢেল মাছ পাওয়া যায়, মানে অঢেল মানে অনেক মাছ পাওয়া যায় সেখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়েছে দেখো, মংডুতে এখনো প্যান্ট দেখিনি। ভালো করে শোনো, মংডুর সবাই লুঙ্গি পরে, এটা মনে রাখবে, শুধু পুলিশ ছাড়া। দেখো শুধু আমাদের পরনে প্যান্ট, বুঝতেই পারছো? তো স্বাভাবিকভাবে কি হয়েছে, যখন ভালো করে বোঝার চেষ্টা করো, যখন ওনার অন্যান্য সবাই মিলে যখন মংডুতে ঘুরছিলেন মহাথের সঙ্গে, তো দেখা যাচ্ছে লোকজন বারবার ওনাদের দিকে তাকাচ্ছে, কারণ ওনাদের পরনে তো প্যান্ট। আর মংডুর সবাই পরে কি, মংডুর সবাই পরে লুঙ্গি। দেখো মহাথেরও চিবর পরেছেন। তোমরা যারা এই বৌদ্ধ ভিক্ষুক দেখেছো, আমাদের দেশে কম দেখা যায়, চায়নায়, থাইল্যান্ড, বিভিন্ন দেশে দেখবে মানে গেরুয়া কালারের, হলুদ রঙের গেরুয়া কালারের দেখবে ড্রেস পরে অনেকে কি করে, মানে বৌদ্ধ ভিক্ষু, যারা জ্যাকি চ্যান বা জেটলি সিনেমা দেখেছো, তোমরা তো এগুলো দেখো, দেখবে খেয়াল করে অনেক বৌদ্ধ ভিক্ষুক হচ্ছে মাথার টাক। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো এখন। মাথার টাক এবং কি থাকে দেখবে খেয়াল করে, পরনে হলুদ রঙের, আমরা যখন হজে যাই যখন দেখবে সাদা রঙের কি থাকে, লুঙ্গির মতো পরি না, উপর গায়ে চাদরের মতো দিই না, ওদেরও ওরকম দেখবে ওই হলুদ বা অরেঞ্জ কালারের মতো, হ্যাঁ, এটাকে গেরুয়ার মতো কীভাবে কালারটা আমি দেখাবো ভিডিওতে। তো ওই কালারে দেখবে কি ড্রেস পরে, হ্যাঁ, তো ওগুলো চিবর। তো মহাথেরও চিবর পরেছেন, মহাথেরও তো বৌদ্ধ ভিক্ষু, ওই কী পরেছেন, চিবর পরেছেন। যদি কোশ্চেন আসে মহাথেরও কি পরেছেন, চিবর, এটা মনে রাখবে। বর্মীরা সবাই লুঙ্গি পরে, এইটা লাগবে না, লাগবে মহাথেরও কি পরেছেন, এটা দাগাও সবাই। হ্যাঁ, মঙ্ক, থ্যাংক ইউ আদনিন আহমেদ খান। হ্যাঁ, মঙ্ক মানে বৌদ্ধ ভিক্ষু, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে দেখো অফিস কাছারি তো লুঙ্গি, ওখানে সবাই লুঙ্গি পরে ওরা। বুঝতে পেরেছো? অফিসে, আদালতে, সবখানে কি হয়, সবাই লুঙ্গি পরে। গতকাল শুল্ক মানে
মানে বোঝো ট্যাক্স, শুল্ক মানে ট্যাক্স। তো ট্যাক্স অফিসে খেয়াল করো, গতকাল শুল্ক অফিসে দুজনে প্যান্ট দেখেছিলাম, দাগাও। তাহলে মংডুতে ওনারা কোথায় প্যান্ট দেখেছেন? শুল্ক অফিসে, ট্যাক্স অফিসে। আসো তো ওরা পুলিশ, দাগাও সেটা, ওরা পুলিশ, ওরা পুলিশ, দাগিয়ে ফেলো। তাহলে আমরা পেয়ে গেলাম মংডুতে ওরা কাদের পরনে প্যান্ট দেখেছিলেন? পুলিশের। কোথায় দেখেছিলেন? যদি আসে কি দিবে? দিবে হচ্ছে শুল্ক অফিসে। শুল্ক বানানটা মনে রাখবে, শুল্ক আর শুক্ল কিন্তু এক না। এই মানে ভ্রমণ কাহিনীর প্রথমে কিন্তু ছিল শুক্ল, মনে আছে? আকাশে শুক্লপক্ষে চাঁদ উঠেছে, শুক্ল হচ্ছে শুক্লপক্ষ। আমি ওই ভিডিওতে, আগের ভিডিও যেটা দিয়েছি সেখানে বুঝিয়েছিলাম। আর এটা হচ্ছে শুল্ক, শুল্ক মানে ট্যাক্স, এটাও আমি শব্দার্থটিকে বুঝিয়েছিলাম। হ্যাঁ, শুল্ক মানে ট্যাক্স। আচ্ছা, হ্যাঁ ফারহান শারমিন, থ্যাংক ইউ। বুদ্ধিস্ট মং, ঠিক আছে ওটা। আচ্ছা দেখো, তাহলে মংডুতে ওনারা কোথায় কাদের পরনে প্যান্ট দেখেছেন? পুলিশের। ওকে, একটু ঝাপসা হয়। হ্যাঁ, টেস্ট পেপারের নাম্বার তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি। শেখ ফাহিম মাহমুদ, আমি এই টেস্ট পেপারে দিয়ে দিয়েছি তোমাদের ইয়েটা, ওই নাম্বার, টেস্ট পেপারে যে মোবাইল নাম্বার বাসায় দিয়ে যাবে, তোমাদের ওই নাম্বারে ফোন দিবে, দিয়ে বলবে, ঠিক আছে? শখ স্যার বলেছিল তো। হ্যাঁ আচ্ছা, গ্রুপে আছে, দেখে নিও। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করো অন্যদের লুঙ্গি, অন্যদের লুঙ্গি। এইবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা, এই তিন নিয়ে মিয়ানমার। দাগাও। মিয়ানমারে যেদিকে যাবে দেখবে সবার পরনে লুঙ্গি, যেদিকেই তাকাবে দেখবে খালি ফুঙ্গি আর ফুঙ্গি। ফুঙ্গি মানে কি? বৌদ্ধ ভিক্ষুক। হ্যাঁ, আর যেদিকে তাকাবে দেখবে প্যাগোডা। আমাদের দেশে যেমন যেদিকে তাকাও কি দেখি আমরা? মসজিদ। তো মিয়ানমার তো বৌদ্ধদের দেশ, যার জন্য ওখানে প্যাগোডা। প্যাগোডা হচ্ছে বৌদ্ধ মন্দির, প্যাগোডা হচ্ছে বৌদ্ধ মন্দির। তো এই জিনিসটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, শব্দটিকে আমি দাগে দিয়েছি, সবাই দেখেছো ভিডিওটা অবশ্যই। তাহলে আমরা পেয়ে গেলাম মিয়ানমারে আমরা যেদিকে তাকাবো খালি কি দেখবো? লুঙ্গি, ফুঙ্গি আর প্যাগোডা। মানে ওখানে ছেলে কি মেয়ে কি সবাই লুঙ্গি পরে, বুড়ো কি আর জোয়ান কি, হ্যাঁ সবাই লুঙ্গি। আচ্ছা, আর ফুঙ্গি বৌদ্ধ ভিক্ষুক ওখানে প্রচুর আছে, আর প্যাগোডা বৌদ্ধ মন্দির ওখানে প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আসো, ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষুক, এটা শব্দার্থ আছে। গম ভালো, দাগিয়ে ফেলো। এই গম শব্দের মিনিং, বাংলা মিনিং কি? ভালো। গম, গম মানে ভালো। সাম্পান বা সাম্পান, ছা মানে শাবক, এটা দাগাও। গম ভালো দাগাও, ছা শাবক, এটা দাগাও। ঠিক আছে, কানা বগির ছা, আমরা বলি না ও বগি তুই খাস কি, এরকম করে কবিতার মনে আছে ছড়াটা? তো কানা বগির ছা, ছা মানে শাবক, বাচ্চা। আর গম মানে ভালো। থামি সবচেয়ে ইম্পর্টেন্ট ক, সেটা হলো বা এমসিকিউ, সেটা কি বলো দেখি? সেটা হলো বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে কি বলে? বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে থামি বলে। এটা দাগিয়ে ভিভিআই দাও সবাই। বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে থামি বলে, দাগিয়ে ভিভিআই দাও। ওকে, আচ্ছা, থামি কি? বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? একটু পরে দেখবে সবাই ভুলটা করে, কোথায় বলতেছি পরে। হ্যাঁ, তাহলে বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে কি বলে? থামি বলে, দাগিয়ে ভিভিআই দাও। এবার আসো এরপরে ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। তার মানে আমরা যে শব্দগুলো দেখছি এগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়। চট্টগ্রাম ওইদিকে অনেক এই শব্দগুলো ব্যবহার হয় বেশি। তো এই শব্দগুলো কি বার্মা থেকে, তারপর আরাকান ওই দিক দিয়ে হয়ে আমাদের দেশে এসেছিল। বুঝতে পেরেছো? যেগুলো আমরা এখন ব্যবহার করছি, এখনও ব্যবহার করি। যেমন ছা, এটা আমাদের দেশে ব্যবহার হয়, বাকিগুলো সাধারণত কম হয়, ওইদিকে হয়, চট্টগ্রামের ওইদিকে মানুষজন এগুলো অনেক ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমরা শব্দ পেয়ে গেলাম, পোশাক পেলাম। এইবার দেখো আরেকটা জিনিস, পোশাক নিয়ে আমরা আরও কিছু পাবো। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, বোঝার চেষ্টা করো। মিয়ানমারে দেখো খেয়াল করে সবখানে ফুঙ্গি। দেখো বাসের চালে যাত্রীদের সঙ্গে কি? ফুঙ্গি। পথে ঘাটে ফুঙ্গি। সকালে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হন, এই লাইনটা দাগাও। ফুঙ্গিরা কখন ভিক্ষা করতে বের হন? সকালে। সবাই দাগিয়ে ফেলো।
ফুঙ্গিরা সকালে ভিক্ষা করতে বের হন। হ্যাঁ, ভিক্ষে ছাড়া ফুঙ্গি বা ভিক্ষুকদের চলবে না। ভিক্ষাই তাদের জীবিকা, মানে ওরা ভিক্ষা করেই খায়। ভিক্ষুকদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো। এটাও দাগে স্টার চিহ্ন বা ভিভিআইটাও। এবার দেখো ডিফারেন্সটা কোথায়, তোমরা একটু বোঝার চেষ্টা করো ডিফারেন্স। সবাই খেয়াল করো, যদি কোশ্চেন আসে বর্মী রমণীতে সেলাইবিহীন লুঙ্গিকে কি বলে, ভালো করে দেখো। বর্মী মানে বার্মার মহিলাদের, রমণী মানে মহিলা মনে করো। তো বর্মী রমণীতে সেলাইবিহীন লুঙ্গিকে কি বলে, আসলে কি দিতে হবে, থামি। আর যদি আসে ভিক্ষুদের সেলাইবিহীন লুঙ্গিকে কি বলে, চিবর। মনে থাকে যেন ভিক্ষু মানে বৌদ্ধ ভিক্ষুক যারা, তারা যে সেলাইবিহীন লুঙ্গির মতো যেটা পরে সেটাকে কি বলে, সেটাকে বলে চিবর। ওকে। আর বর্মী রমণী মানে মহিলারা যে সেলাইবিহীন লুঙ্গির মতো যেটা পরে সেটাকে বলা হয় থামি। ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই দুটো মনে রাখবে, তাহলে স্কুলে দেখবে সবসময় কমন পাওয়া যায় কোশ্চেন। আচ্ছা, গায়ে, আচ্ছা গেল লুঙ্গির মতো, গায়ে আলাদা অন্য এক টুকরো চিবর, মানে ওনাদের তিনটা চিবর থাকে। একটা হচ্ছে গায়ে, একটা হচ্ছে পরনের লুঙ্গির মতো, আর একটা না কোমরে বেল্টের মতো। এটা মনে রাখলে তোমাদের জন্য যথেষ্ট। দেখো, গায়ে অন্য এক টুকরো চিবর থাকে, একটা গেঞ্জি থাকে, কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে। কোমর বন্ধনী বেল্ট, মনে রাখবে। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা জিনিস, মানে বৌদ্ধ ভিক্ষুকরা চিবর পরে, ত্রিচিবর। এই যে এসব মিলে ত্রিচিবর, মানে তিনটা চিবর। একটা হচ্ছে পরনের লুঙ্গির মতো, একটা হচ্ছে কি পরনের লুঙ্গির মতো, একটা হচ্ছে গায়ে চাদরের মতো, আর একটা হচ্ছে কোমরে বেল্টের মতো। তোমরা এইভাবে মনে রাখবে, তাহলে তোমাদের জন্য সহজ লাগবে। তাহলে বৌদ্ধ ভিক্ষুক বা ফঙ্গিরা ত্রিচিবর পরে। হ্যাঁ, আসো। আর হাতে থেকে ছাবাইক বা ভিক্ষা পাত্র, এইটুক দাগাও, ছাবাইক বা ভিক্ষা পাত্রটা দাগাও সবাই। তাহলে ছাবাইক মানে কি, ওই যে ভিক্ষা পাত্র। যারা আগের ভিডিওটা দেখেছো তাদের এখানে কোনো ধরনের সমস্যাই হবে না। কেন বলো তো, দেখো আগের ভিডিওতে আমি শব্দার্থটিকে লাস্ট শব্দার্থটা বুঝিয়ে দিয়েছিলাম, লাক্ষা। দেখো এবার, আদিতে এটি কাঠ বা লোহার হতো। আদিতে মানে আগে, আদিতে মানে আগে। আগে ছাবাইক বা ভিক্ষাপাত্রটা কিসের তৈরি হতো, কাঠের বা লোহার। অ্যাকচুয়ালি আমাদের দেশে প্লেট থালা দিয়ে ভিক্ষুকরা ভিক্ষা করে না, ওই রকম। হ্যাঁ, তো আগে এটা কাঠ দিয়ে বানাতো বা লোহা দিয়ে বানানো হতো, আর এখন তৈরি হয় লাক্ষা দিয়ে। দাগিয়ে ফেলো, এখন লাক্ষা দিয়ে তৈরি হয়। আগেরটাও দাগাও, এটাও দাগাও। তাহলে ছাবাইক বা ভিক্ষাপাত্র কি দিয়ে তৈরি করে, দাগিয়ে দাও, সেটা হলো ভিক্ষাপাত্র কি দিয়ে তৈরি করে, লাক্ষা দিয়ে তৈরি হয়। ওকে, দাগিয়ে ফেলো। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম ছাবাইক বা ভিক্ষাপাত্র। এবার আসো, ভিক্ষুকদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটি নিয়ম। সাধারণত লাল ও লালের কাছাকাছি রঙের চিবর রং করা হয়। লাল বা লালের কাছাকাছি রঙের চিবর রং করা হয়। হ্যাঁ, তো এটা আসে নাই কখনো, তাও দাগে নাও। চিবরের রং কেমন হয়, লাল বা লালের কাছাকাছি। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, এটাও দাগাও। এই লাইনটা দাগাও, বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কেন দাগাবে, দেখো আমাদের দেশে কি আমরা ভিক্ষুকদের দাম দেই, আমরা কিন্তু ভিক্ষুকদের মূল্যায়ন করি না, দাম দিই না। মনে রাখতে হবে তোমাকে, বার্মায় ভিক্ষুকদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ওখানে যারা ভিক্ষুক থাকে, বৌদ্ধ ভিক্ষুক, সবাই ওদেরকে খুব সম্মান করে, এইটা মনে রাখবে। হ্যাঁ, দাগে নাও। এবার আমরা আসি বার্মার মানুষদের পোশাক আশাকগুলো কেমন। দেখো ওদের জাতীয় পোশাক কেমন কি সব আমরা পেয়ে যাবো। এবার ছেলে বুড়ো যুবক যুবতী সবার পরিধান লুঙ্গি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, মোবাইলে ভাইব্রেশন মোডে দেবো মানে এই এক গার্ডিয়ানই মনে করো 20-30 বার ফোন দেয়, কেটে দিচ্ছে আবার ফোন দেয়। তাহলে চিন্তা করো, মানে একটা জিনিস বুঝে যে কেটে দিচ্ছি মানে স্যার পরে দেখ, তারা এক গার্ডিয়ানই এই যে 30 বার ফোন দেওয়া শেষ, বারবার ফোন দিচ্ছে, কেটে দিচ্ছে আবার দিচ্ছে, মানে কি বলবো। ঠিক আছে, হ্যাঁ, মুশফিকুর রশিদ কি টেস্ট পেপারের জন্য ফোন দিয়ে, বাট ওটা সাপ্লিমেন্ট নিতে বলে। ও, তার মানে হয়তো টেস্ট পেপার এখনো বাজারে নামে নেই। ঠিক আছে, এখনো টেস্ট পেপার হয়তো বাজারে নামেনি, এই জন্য মানে সাপ্লিমেন্টেও বোর্ডের সব কোশ্চেনই দেওয়া থাকে। মুশফিক, যদি মনে করো এখনই তোমার লাগবে তাহলে সাপ্লিমেন্টই নিতে পারো, সমস্যা নেই। আর সাপ্লিমেন্টে বোর্ডের কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেওয়া থাকে সব।
ঠিক আছে, কিন্তু টেস্ট পেপার এখন হয়তো নামেনি, কারণ এখন তো মানে বুঝতে পারছো দেশে করোনা এবং বিস্তারিত মানে বই টই বা এগুলো আসলে ওইভাবে চলে না হয়তো, বা এই জন্য হয়তো বের করেনি, নাহলে এতদিনে বের হয়ে যাওয়ার কথা টেস্ট পেপার এতদিন হয়তো বের হয়ে যাওয়ার কথা ছিল, বের হয়নি মানে সাপ্লিমেন্ট বলছে টেস্ট পেপারে যেগুলো কোশ্চেন দেওয়া থাকে অ্যান্সার সহ। ইচ্ছা তুমি এটাও কিনতে পারো, চাইলে টেস্ট পেপারের জন্য ওয়েট করতে পারো, সমস্যা নেই মুশফিক। আচ্ছা আমরা কাজে আসি। আচ্ছা একটু খেয়াল করো, কই যেন ছাড়লাম, হ্যাঁ এই যে ছেলে বুড়ো যুবক যুবতী সবার পরিধান লুঙ্গি, স্কুলের পোশাকে লুঙ্গি ও জামা কেমন লাগবে দেখো তো। তোমরা ধরো স্কুলে লুঙ্গি আর জামা পরে যদি যাও বা শার্ট, সবাই লুঙ্গি, খেয়াল করেছো? ওখানে দেখবে ওদের প্রেসিডেন্ট নর্মালি যদি দেখো দেখবে লুঙ্গি, ওদের বিরোধী দলীয় নেত্রী যে অং সান সুচি উনিও দেখবে অল টাইম লুঙ্গি পরেই থাকেন। হ্যাঁ মানে ছেলে কি বুড়ো কি যুবক যুবতী কি আর স্কুল স্টুডেন্ট কি সবাই লুঙ্গি পরে। তারপরে খেয়াল করো, ঠিক আছে, তো স্কুলের পোশাকও কিন্তু লুঙ্গি, খেয়াল করো স্কুলে সবাই পোশাকে লুঙ্গি পরে, উপরে জামা বা শার্ট পরে, মানে ছেলে মেয়ে সবাই। এরপরে দেখো তো বর্মী মুসলমান হিন্দু বড়ুয়া, বড়ুয়া মানে কিন্তু বৌদ্ধ, হ্যাঁ আমি কতদিন তোমাদের আগের ওই ভিডিওতে বলেছি, খ্রিস্টান সবার লুঙ্গি, মানে ওখানে মুসলমানকে হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে সবাই লুঙ্গি পরে। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয়, যারা বোঝনি ইন করা, ওই যে লুঙ্গি ড্যান্স যারা দেখেছো দেখবে কি ইন করা থাকে, কিন্তু মানে শার্ট লুঙ্গির ভিতরে ইন করা থাকে না, তো যারা বার্মিজ অরিজিনাল বর্মী তো ওরা কি করে শার্টটা লুঙ্গির নিচে গুজে দেয়, আর মংডুর মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে মানে ইন ছাড়া। ওখানকার মংডুর মুসলমানরা ইন ছাড়া শার্ট পরে লুঙ্গির উপরে, আর ওখানকার বার্মিজ যারা মানে ধরো মনে করো সেটা বৌদ্ধরাই বিশেষ করে ওরা ইন করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা শেখ ফাহিম মাহমুদ লাক্ষা কি, কেন তুমি আগের ভিডিওটা দেখোনি তার মানে ইউটিউবে, ওইখানে তো আমি শব্দ বুঝিয়ে দিয়েছি লাক্ষা জিনিসটা কি, দেখে নিবে। ওকে আচ্ছা তারপরে খেয়াল করো, কই ছাড়লাম, হ্যাঁ বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে, মাত্র 100 বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল বর্মীদের জাতীয় পোশাক। দাগাও লাইনটা, পুরো লাইনটা দাগাও। আচ্ছা এখানে খেয়াল করো, লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি আর পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল। এই যে আমরা যখন কক্সবাজারে বেড়াতে যাই দেখবে আমরা বলি বার্মিজ স্যান্ডেল আছে কিনা, বা বার্মিজ স্যান্ডেল নিয়ে এসি আমরা, খেয়াল করে দেখবে এই যে আমরা বার্মিজ স্যান্ডেল কিনি না, তো ওগুলো আসলে নামে বার্মিজ স্যান্ডেল, যাই হোক, তো এই যে 2 ফিতার যে মজবুত স্যান্ডেল বার্মিজ স্যান্ডেল বলি আমরা, এটা লুঙ্গি, শার্ট, বর্মি কোট আর মাথায় বর্মি টুপি, এটা হচ্ছে বর্মীদের জাতীয় পোশাক, ঠিক আছে, দাগিয়ে ফেলো। আচ্ছা এগুলো কম আসে, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো ভিভিআই এগুলো পড়বে, স্টার যেগুলো পড়বে বেশি করে দেখবে, স্কুলে বোর্ডে কখনোই কোশ্চেন মিস হবে না ইনশাল্লাহ। হ্যাঁ এবার আসো, লোকজন আমাদের দেখছে, আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন, এটা একটু দাগাও, এটা দাগিয়ে ফেলো, আমাদের পোশাক ও চালচলন ওদের থেকে ভিন্ন। আচ্ছা সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে, এটাও দাগিয়ে নাও। বলো তো সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে কি দেখে? এই যে পোশাক চালচলন, তুমি যে দেশে যাও, ধরো আমরা ভাবি আমরা তো বাংলায় কথা বলি, পশ্চিম বাংলায় মানে ইন্ডিয়ার কলকাতাতেও তো মানুষজন বাংলাতেই কথা বলে, কিন্তু মজার ব্যাপার তুমি কলকাতায় যে নিউ মার্কেট হোক যে কোনো জায়গায় ঘুরবে, দোকানদারদের সাথে কথা বলবে, ওরা বুঝে ফেলবে তুমি বাংলাদেশ থেকে গিয়েছো, বুঝতে পেরেছো? কারণ মূল কারণটা হচ্ছে চালচলন বলো, পোশাক বলো, কথাবার্তা বলো, যেটাই বলো মিলবে না, এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের এগুলো ডিফারেন্স থাকেই। তো এখানে তোমাদের শুধু এটা মনে রাখলে হবে, পোশাক আর চালচলন, এখানে তোমাদের শুধু এটা মনে রাখলে হবে, পোশাক ও চালচলন, এই জিনিসটা দাগে নাও। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম, সেটা হলো সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে কি দেখে? পোশাক আর চালচলন দেখে। যদি ক্রিয়েটিভের ক নম্বরে আসে এটা লিখবে, ঠিক আছে। আচ্ছা সেতু পেরিয়ে ফিরে এসেছি, ওনারা আবার ব্যাক করলেন, কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরিষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। বড় একটা শিরিষ গাছের নিচে এক মিয়ানমারের মেয়ে কি করছিল? নুডলস বিক্রি করছিল। দেখো কি হয়, ভাসমান দোকান,
একটা মজার জিনিস আমি তোমাদের বলি এই ভাসমান দোকান নিয়ে। আমি অনেক টিচারকেও দেখেছি, হ্যাঁ, অনেক সময় স্কুলেও জানি না, কিন্তু অনেক স্টুডেন্ট বলেছে, আমাদের স্কুলের টিচার বলেছে বা আমাদের টিচার বা বাসার টিচার বলেছে, ভাসমান মানে যেটা কি ওই যে থাইল্যান্ডে যেমন থাকে না যে নদীর মধ্যে, বা আমাদের দেশে পটুয়াখালী বা অনেক জায়গাতে আছে, নদীতে নৌকাতে কি হয়, দোকানদারি হয়। হ্যাঁ, দেখালো পেয়ারা বা বিভিন্ন জিনিস আমাদের দেশে বিক্রি হয়, যেগুলো কি নৌকায় করে পানিতে ভেসে দোকানপাট চলে। ঠিক আছে, অনেক টিচারই বলে যেটা ভাসমান দোকান ওইটা, কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু ওটা বোঝাচ্ছে না। মনে রাখবে, তোমাদের যদি টিচার বলে থাকে এটা ভুল বলছেন, কারণ এইখানে এটা বোঝাচ্ছে না। ঠিক আছে, এখানে ভাসমান দোকান মানে যেটা পার্মানেন্ট নয়। আমাদের অনেক সময় দেখো মোড়ে মোড়ে দেখবো অনেক সময় কী হয়, পিঠা বিক্রি করে, খেয়াল করেছো শীতকালে, বা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, ওটা পার্মানেন্ট না, বিক্রি টিক্রি শেষ হয়ে আবার গুটে নিয়ে চলে যায়। এই জিনিসটা একটু খেয়াল করো। তো কই ছাড়লাম, হ্যাঁ, আরে এক গার্ডিয়ানে বারবার, হ্যাঁ, তো একটু খেয়াল করো এই ভাসমান দোকান বলতে এখানে যেটা পার্মানেন্ট না, এটা যদি এগুলো আসবে না তোমাদের কিছু দাগাতেও হবে না, জাস্ট খেয়াল করো। সকালের টিফিন এরকমই এক দোকানে পুলক সহ খেয়েছিলাম, পুলক মানে আনন্দ সহকারে। হ্যাঁ, উনি বলতেছেন সকালবেলা আমরা যখন নাস্তা করি, উনি ওনার টিফিন বলছেন এখানে, এইরকমই একটা দোকানে মানে ভাসমান দোকানে উনি খেয়েছিলেন, বুঝতে পেরেছো, অনেক মজা করে পুলক সহ মানে আনন্দ সহকারে কি করেছিলেন, মজা সহকারে খেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বৃষ্টি শিরিষ একটু খেয়াল করো। আর যে লিখেছ কে, শেখ ফাহিম মোহাম্মদ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো কই গেল, হ্যাঁ, বড় শিরিষ গাছ মানে তো একই কথা, শিরিষ গাছ বৃষ্টি শিরিষ একই রকম গাছ। হ্যাঁ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোর ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সিদ্ধ মিশিয়ে খেয়েছি। এটা দাগিয়ে ফেলো, এটা হচ্ছে সকালের নাস্তা উনি খেয়েছেন। এইরকমই একটা দোকানে, ভাসমান দোকানে সকালবেলা উনি কী করেছেন, মজা করে এগুলো খেয়েছেন সকালের নাস্তা হিসেবে। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো মানে মরিচের গুঁড়া পুড়িয়ে হয়তো বা নুডলসে দিয়েছে, এরকম তেঁতুলের টক, কলার থোর, আর কি সবজিতে স্যুপ, এগুলোতে স্যুপ, সাথে ডিম সেদ্ধ। আমাদের দেখো না যে সন্ধ্যাবেলা বা বিকালবেলা দেখবে কি হয়, ওই যে বিক্রি করে না চটপটি, তো ওইরকম ওইখানেও দোকানে এগুলো হয়। দেখো ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো করে ক্ষিপ্র গতিতে, মানে একটা ডিম, আস্ত ডিমটা সেদ্ধ করে ছালটা ছিলে কি করে, ওই যে তোমার চটপটি দোকানে দেখো ডিমটা হাতে রাখে, মনে করো ডিমটা হাতে নেয়, তাই না, এবার হাতে নিয়ে তারপর কি করে কুচি করে না চাকু দিয়ে, ওটা বোঝাচ্ছে। তারপর যে ধরো ইয়েতে দিয়ে দেয় ওই চটপটিতে বা এরকম, এখানে ওটাই বলতেছে। মানে দেখো ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো করে ক্ষিপ্র গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে, সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সার দুধ চিনি ছাড়া চা। একটু খেয়াল রাখবে, এই যে বিনি পয়সার দুধ চিনি ছাড়া চা দিয়েছে, তাই না। মিয়ানমারে 2 রকমের চা পাওয়া যায়, মনে রাখবে, মংডুতে 2 রকমের চা পাওয়া যায়। একটা হচ্ছে কি দুধ চিনি সহ চা, যেটা কিনে খেতে গেলে টাকা দিয়ে, মানে যেটা খেতে গেলে টাকা দিতে হয়, চা দিতে হয়। হ্যাঁ, এই দেখো চা তাহলে কয় রকমের পাওয়া যায়, 2 রকমের। একটা হচ্ছে দুধ চিনি ছাড়া, এই দেখো বিনি পয়সা মানে পয়সা ছাড়া, এই চা খেতে গেলে তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না, বুঝতে পেরেছো। এই যে জিনিসটা মনে রাখবে, মিয়ানমারে 2 রকমের চা পাওয়া যায়। একটা হচ্ছে দুধ চিনি সহ চা, যেটা খেতে গেলে মানে টাকা খরচ করতে হয়, কিনতে হয়, মানে এরকম। আর একটা হচ্ছে যে কোনো দোকানে গিয়ে যদি তুমি দুধ চিনি ছাড়া চা খেতে চাও, তোমাকে এমনি দিবে, মানে কোনো টাকা দিতে হবে না, বুঝতে পেরেছো। গরম পানির মধ্যে চা মিশিয়ে তোমাকে দিয়ে দেবে খেতে। তো এটাই বলছে, সঙ্গে বিনি পয়সা চিনি খেয়েছে, চা খেয়েছে। মানে দেখো দোকানে মাঝ বয়সী মহিলা, ইঙ্গিতে ইংরেজিতে কোনো মতে একরকম করে কথা বলা হলো, মানে কথা হলো। এই যে দেখো ওই মিয়ানমারের বা মংডুর লোকজন ওদের ভাষা ছাড়া, মানে বার্মিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় বোঝেন না, উনি এটাই বলতে যাচ্ছেন। কোনো রকমের আকার ইঙ্গিতে বলো, মানে একটু ইংরেজি মিশিয়ে উনি কী করছিলেন, ওদের সাথে কমিউনিকেশন করছিলেন। আচ্ছা, এইভাবে কি কথা বলে মন ভরে? ওনারও কিন্তু মন ভরছিল না, দেখুন নিজেই বলতেছেন, বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। ওকে, হ্যাঁ, মাহবুব রহমান কি লিখেছ, দুধ চিনি ছাড়া তো স্যার টেস্টি নাই, গরম এমনি তো। হ্যাঁ, ওই যে গরম পানি খাচ্ছ, এখন তো করোনাকালে ওটাই ভালো, ঠিক আছে। ওখানে এরকমই, কারণ ওখানে হয়তো বা চিনি চায়ে হয়তো বা দাম না, বুঝতে পেরেছো। যে কেউ চাইলে চা খেতে দেয়,
যেটাতে কোনো চিনি বা দুধ দিতে হয় না, কিন্তু ওগুলো দিতে গেলে চিনি বা দুধ দিতে গেলে তো টাকা খরচ করে, ওটাকে কিনতে হবে। এক গার্ডেনে বারবার তো শোনো, আচ্ছা কই গেল, হ্যাঁ তো বুঝতে পেরেছো, এই যে সারা ভ্রমণ এইভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে। তার মানে কি, মানে কথা বলে নিয়ে যে মজা পাচ্ছেন না এটাই বোঝাচ্ছে। ভ্রমণে করতে গেলে কথা বলা, তাই না, মনের ভাব প্রকাশ করা, অন্যের মনের ভাব বুঝতে গেলে কি হয়, মজা লাগে না, আনন্দ পাওয়া যায়, ভালো লাগে। উনি বলতেছেন কিন্তু এরকম ওনার অপূর্ণ থেকে যাবে, কারণ তার কথা উনি যেমন অন্যদেরকে বোঝাতে পারছেন না, ওখানকার লোকজনের কথা তিনি তেমন বুঝতে পারছেন না, এরকম। আচ্ছা এবার আসি আমরা শেষ প্যারায়, আমাদের এটা এখনই শেষ হবে। এখানে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। খ নম্বর একটা কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দোকানটির দিকে এগিয়ে গেলাম, মাথার উপরে ছত্রাক আর শিরীষ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে। এই যে দেখো, ছত্রাকার মানে ছাতার মতো, যারা বোঝো না তারা একটু লিখে নাও, ছত্রাকার মানে ছাতার মতো। নাহিদ নাজমুন নাহিদ কি লিখেছ, গরম পানি কি খাইছিল এমন, কি বুঝি নাই, নো টেস্ট। আচ্ছা যাই হোক, হ্যাঁ চা দিয়ে গরম পানি দুধ চিনি ছাড়া, যাই হোক আমি খাইনি কখনো। আচ্ছা এদিকে দেখো, ছত্রাকার মানে ছাতার মতো, লিখে নাও। গাছে, এটা আমাদের দেশে অনেক দেখবে, তোমাদের স্কুলের আশেপাশে যে আর স্কুল আশেপাশে দেখবে গাছের উপরে কি, গাছের এক ডালের সাথে আরেক ডাল, বা গাছের এক গাছের সাথে আরেক গাছের উপরে প্লাস্টিক লাগিয়ে নেয়, এক গাছের সাথে আরেক গাছে প্লাস্টিক লাগিয়ে, বড় প্লাস্টিক টাঙিয়ে দিয়ে কি করে, নিচে দোকানদারি করে, বৃষ্টির সময় যেন না ভেজে, এরকম রোদ না লাগে, তোমরা খেয়াল করে দেখবে। তো এখানে এটাই বলছে, মাথার উপরে ছত্রাক গাছ, শিরীষ গাছের নিচে ছাতার মতো যে শিরীষ গাছ, মানে তার বিশাল বড় গোল গাছের ডালপালা, তার নিচে কি করেছে, পলিথিন টাঙিয়ে দিয়েছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি, এটা আমাদের দেশেও দেখা যায়, দেখবে খেয়াল করে, এটা ভাসমান দোকান, অর্থাৎ খেয়াল করে দেখবে, ভাসমান দোকান বলতে ওই যে বললাম পার্মানেন্ট না, দেখবে কি করে, তারা রাস্তার মধ্যে হয়তো গরম বড় ডেকচির মধ্যে দেখবে খিচুড়ি, বা দেখবে রিক্সাওয়ালারা দেখবে প্রায় সময় দেখবে রাস্তার পাশে কি করছে, এটা আশেপাশেই অনেক দেখা যায়, মোহাম্মদপুর ধানমন্ডিতে অনেক আছে। তো শোনো, ও তোমাদের প্যারেন্টসের নাম ধরে ডাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এই সপ্তাহে সব ঠিক করবো। হ্যাঁ তো শোনো এদিকে, তো ফেসবুকগুলো সবই ঠিক করবো, যারা এখনো আইডি দেওনি, ঠিক আছে, এগুলো আমি সব ঠিক করে ফেলবো। যারা এখনো মেসেজ দেওনি, দেখবে আমি আসলে মানে সময় পাইনি, তো তোমাদের যখন ব্যাকরণ শুরু করবো তখন আমি এগুলো সব করবো। যাদের ফেসবুক আইডির মেসেজ আমাকে দেয় নাই, মানে গার্ডিয়ানের বা যেটাতে লিঙ্কে এখানে অ্যাড হয়েছে, মেসেজ না মানে সেগুলো সব মানে ডিলিট করে দেবো এখান থেকে, কারণ ব্যাকরণ যখন পড়াবো, কবিতাগুলো যখন পড়াবো, ওগুলো তারা মানে থাকতে পারবে না যদি লিঙ্ক না, মেসেজ আমাকে না পাঠিয়ে থাকে। হ্যাঁ মানে তাদেরই লস হবে, এটা পরে বুঝবে। যাই হোক, তোমরা এখন ক্লাসে মনোযোগ দাও। তো শোনো, তো যেটা বলছিলাম, আমাদের দেশে দেখবে আশেপাশে পথে ঘাটে মোড়ে মোড়ে দেখবে এরকম আছে, ঠিক আছে, অনেক লোক খিচুড়ি বা বিভিন্ন ভাত ডাল এগুলো বিক্রি করে, এবং রিক্সাওয়ালা দেখবে কী করতেছে, বেঞ্চের মধ্যে বসে বা পাশে বসে, রাস্তার পাশে বসে খাচ্ছে, রিক্সার মধ্যে বসে খাচ্ছে, এরকম অনেক আছে। তো ওই রকম, তো দেখো টুল আছে বসার, তোরই বললো বিকিকিনি শেষ। বিকিকিনি মানে কেনা বেচা, বিকিকিনি মানে কেনা বেচা। তরুণী বলল বিকিকিনি শেষ। নুডলস আছে কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন মানে মহিলা মালিক, হ্যাঁ, বসে আছে চেয়ারে, তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। দাগি এগুলো লাগবে না, মানে কই গেল, সরি, মালকিন বসে আছে চেয়ারে, রোহিঙ্গা মুসলিম বয় আছে 2 জন। রোহিঙ্গা ওই যে আমরা যাকে রোহিঙ্গা বলি, হ্যাঁ, এই লাইনগুলো মানে তোমাদের নতুন বইয়ে নাই, লাগবে না। হ্যাঁ, এই লাইনগুলো মানে তোমাদের বইয়ে নাই, এটা কখনো আসবে না। রোহিঙ্গা মুসলিম বয় আছে 2 জন, এটা নাই। আচ্ছা, এই লাইনটা নাই। মালকিনকে বুঝিয়ে দিল আমাদের কথা, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে। এই যে দেখো, মিয়ানমারে 2 রকমের চা পাওয়া যাচ্ছে, খেয়াল করেছো? একটা হচ্ছে দুধ চিনির চা, তার মানে এটা খেতে গেলে কি করতে হবে, টাকা খরচ করতে হবে। আর একটা হচ্ছে বিনি পয়সার চা, মানে যেটা খেতে কোনো পয়সা খরচ করতে হয় না। দোকানের ভেতরে আরেক মহিলা চুরুট, সিগারেট ও পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চির স্বাধীন।
এটা দাগিয়ে VVI দাও। তোমাদের ক্রিয়েটিভ যে স্কুলে পড়ো এক কথা শেষ, আর যে বোর্ডে তুমি পরীক্ষা দাও ঘুরে ফিরে ক্রিয়েটিভের সবচেয়ে ইম্পর্টেন্ট খ নম্বর, ক্রিয়েটিভের সবচেয়ে ইম্পর্টেন্ট খ নম্বর এটা। এমনকি তোমাদের যে প্যাসেজগুলো আসবে গ ঘ রিলেটেড সেটাও এটা নিয়ে। খ নম্বরে যেমন আসতে পারে মহিলার চিরস্বাধীন বলতে কি বুঝিয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো। আদ্দিন আহমেদ খান, চুরুট মানে সিগারেটের মতো, চুরুট মানে সিগারেটের মতো। আচ্ছা, তারপর একটু খেয়াল করো এই যে মহিলারা চিরস্বাধীন, একটু খেয়াল রাখো। তো খ নম্বর আসলে বুঝতে পারছো কি লিখবে, কারণ মংডুর মহিলারা কি সবাই ইচ্ছে মতো কি চলাফেরা করতে পারে, ইচ্ছে মতো ব্যবসা বাণিজ্য করতে পারে। লেখক ওটাই বুঝাচ্ছেন। দেখো ওখানে দোকানপাট চালাচ্ছে মহিলারা, তাই না, ব্যবসা বাণিজ্য করছে, কাজকর্ম সবাই স্বাধীনভাবে করছে, ঘুরছে ফিরছে। এই প্রসঙ্গে উনি বলতেছেন যে ওখানকার মহিলারা কেমন চিরস্বাধীন, স্বাধীন মতো ব্যবসা বাণিজ্য করতে পারে, কেনাকাটা করতে পারে, ঘুরতে ফিরতে সব পারে, এটা বোঝাচ্ছে। ওকে, আর তোমাদের ক্রিয়েটিভের গ বা ঘ এর কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এটাই লাগবে। একটা প্যাসেজ থাকবে, মনে করো কার নাম দিয়ে বলবো, এখানে ধরো এখানে অনেকের নাম আছে, ধরো আদনিন আহমেদ খান। মনে করো ও কি করলো, ধরো মনে করো দিয়েছে আদনিন নামে একটা ছেলে বা একজন কক্সবাজারে বেড়াতে গিয়েছে। ওখানে বেড়াতে গিয়ে দেখলো ওখানকার দোকানপাট মানে সবাই মহিলা, সবাই দোকানদারি করছে মহিলারাই, ঠিক। এটা দেখেও আশ্চর্য হয়ে গেল। মনে করো ওর খুবই ভালো লাগলো, ও চিংড়ি কিনতে গিয়েছে, সেখানে দেখো মহিলারাই চিংড়ি বিক্রি করছে। আবার দেখা গেল শুটকি, সেখানেও মহিলাদের দোকান, ও আশ্চর্য হয়ে গেল। বার্মিজ জিনিসপত্র বিক্রি হচ্ছে, মহিলারাই কক্সবাজার বিক্রি করছে। এইটা ধরো একটা প্যারা দিল, বুঝতে পেরেছো, এটা উদ্দীপক দেওয়ার পরে ধরো গ নম্বরে থাকলো উদ্দীপকের সাথে এই মংডুর পথে ভ্রমণ কাহিনীর সাদৃশ্যটা কোথায়। এই যে মহিলার স্বাধীন, এই দিক থেকে তো সাদৃশ্য খেয়াল করেছো। মংডুতে যেমন কি শেখ ফাহিম মাহমুদ, হ্যাঁ বাংলাদেশের মহিলারা চিরস্বাধীন না, হ্যাঁ আসলে এগুলো আসলে একটু বিতর্কিত ব্যাপার। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। তোমাদের তখন কি করতে হবে, দিতে হবে। যেমন কি করেছো আদমিন, যেমন কি করেছিল কক্সবাজারে গিয়ে দেখেছিল মহিলারা দোকানপাট চালাচ্ছে, মহিলারা কি করছে দোকানদারি করছে, এরকম। তো ওরকমভাবে আমরা মংডুর পথে ভ্রমণ কাহিনী তো ওরকম লক্ষ্য করি। লেখক যখন মংডুতে বেড়াতে গিয়েছিলেন মিয়ানমারের মংডু শহরে, উনি দেখেছিলেন ওখানে কি দোকানপাট চালাচ্ছে মহিলারা, কেনাকাটি বা সব কিছুতে মহিলাদের অংশগ্রহণ রয়েছে। উনি বলছেন যে ওখানে মহিলারা স্বাধীনভাবে সব কাজ করতে পারে, ঘুরতে পারেন, যা দেখেছেন। এই দিক থেকে সাদৃশ্য তখন গ নম্বরে লিখবে। হ্যাঁ, আর ঘ নম্বরের ক্ষেত্রে দেখো খেয়াল করে এই যে এই রিলেটেড উদ্দীপকটা যেটা থাকলো ঘ নম্বরে কিন্তু দিল, ধরো যে উদ্দীপকটি মংডুর পথের একটি খণ্ডাংশ মাত্র। খণ্ডাংশ বুঝো মানে একটা দিক মাত্র, বুঝতে পারছো, বিশ্লেষণ করো। তখন তোমরা লিখবে হ্যাঁ উদ্দীপকটি মংডুর পথে ভ্রমণ কাহিনীটি খণ্ডাংশ মাত্র। বুঝতে পেরেছো কেন, কারণ উদ্দীপকে শুধু মংডুর কি মহিলারা যে স্বাধীন সেই দিকটা শুধু ফুটে উঠেছে এবং সেই দিকটা দেখানো হয়েছে, কিন্তু এছাড়াও মংডুর পথে ভ্রমণ কাহিনীতে কিন্তু আরো অনেক দিক আছে। খেয়াল করো এই মংডুর পথে ভ্রমণ কাহিনীতে কিন্তু আরো অনেক দিক আছে যেগুলো উদ্দীপকে নেই। উদ্দীপকে শুধু দেওয়া আছে যে কি আদমিন কক্সবাজারে গিয়ে দেখেছিল মহিলারা স্বাধীনভাবে দোকানপাট করছে, ব্যবসা বাণিজ্য সবই করছে, চলাফেরা করছে। ঠিক অনুরূপভাবে আমাদের লেখক বিপ্রদেশ বড়ুয়া মংডুর পথে ভ্রমণকারীতে দেখিয়েছেন উনি যখন মংডুতে যান দেখেন ওখানে মহিলা স্বাধীন, কিন্তু এছাড়াও উনি কিভাবে মংডুতে গিয়েছেন মনে আছে, কোন পথে গিয়েছেন, কেন গিয়েছেন, তারপরে মংডুতে যাওয়ার পরে হোটেলে যে সিট পাননি সেটা দিবে, তারপরে কি দিবে সেটা হলো কোন হোটেলে ছিলেন, রাত্রে কোথায় খাওয়া দাওয়া করলেন, তারপর পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেলেন, কী রঙে কী কীভাবে গাছ দেখলেন, তারপর কি লিখবে সেখানে বাজারঘাটের বর্ণনা দিবে, তারপর ওখানকার মানুষের পোশাক আশাকের বর্ণনা দিবে, তারপর বৌদ্ধ ভিক্ষুকদের বর্ণনা দিবে। এগুলো সব মানে এগুলো শর্টকাট লিখবে, বর্ণনা বলতে শর্টকাট, এগুলো কথা উল্লেখ আছে মংডুতে ভ্রমণ কাহিনীতে, কিন্তু কি উদ্দীপকে আদমিনের এই বক্তব্যে বা সেগুলো উল্লেখ নেই বা ওই অনুচ্ছেদে সেগুলো উল্লেখ নেই। তাই উদ্দীপকটি মংডুর পথে ভ্রমণ কাহিনী একটি খণ্ডাংশ মাত্র। এই যে দেখো এইভাবে অ্যান্সার লিখতে হয়, বুঝতে পেরেছো। তো এই রিলেটেডই সব দেখবে তোমরা যখন টেস্ট পেপার কিনবে বিভিন্ন বোর্ডের কোশ্চেনে দেখবে মংডুর পথে এই রিলেটেড কোশ্চেন, সব বেশিরভাগ কোশ্চেন এই রিলেটেড। তো এটা মনে রাখবে। হ্যাঁ, তো দোকানের মহিলা মালিক তারা সবই খুব সাধারণ মানের, চা খেয়ে বেরিয়ে এলাম। ওকে, এই যে দেখো চা খাওয়া শেষ, লেখক কি করেন বেরিয়ে এলেন। এইভাবে আমাদের মংডুর পথে ভ্রমণ কাহিনীও শেষ হয়ে গেল। তোমরা যেটা করবে